যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা শান্তি বৈঠক হতে পারে শুক্রবার। ৭২ ঘন্টার মধ্যে আলোচনার কথা জানিয়েছে পাকিস্তানও। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আব্বাস আরাকচির হুঁশিয়ারি। যুদ্ধের পরিণতির দায় নিতে হবে ওয়াশিংটন ও তেল আবিবকেই। দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসরায়েল লেবাননের দ্বিতীয় দফা বৈঠক আজ। আগ্রাসন বন্ধ, তেল আবিবের সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের বিষয়ে হবে আলোচনা। পুনর্গঠন প্রক্রিয়া শুরুর ওপর গুরুত্ব দিতে চায় বৈরুত। হঠাৎ বরখাস্ত হলেন মার্কিন নৌমন্ত্রী জন ফেলান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বই মূল কারণ, তবে মুখ খুলছে না পেন্টাগন। বাংলাদেশি জাহাজকেও হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারেক রহমান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা আছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারাও এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা বলেছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্ট এই অগ্রগতি সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাইলে এক টেক্সট মেসেজে তিনি লেখেন, এটি সম্ভব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতারা যুদ্ধবন্ধে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না নিয়ে আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিনই এই ইতিবাচক খবর এলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায়। তার আগেই ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি এক কর্মকর্তা বলেছেন, এর ভিত্তিতেই আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। চলমান যুদ্ধের পরিণতির দায় আগ্রাসীদের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপরই বর্তাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত চুং বিয়ং হা এর সঙ্গে বৈঠকের সময় আরাকচি এ মন্তব্য করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে স্থানীয় সময়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। যুদ্ধবিরতির শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট এ পদক্ষেপ নেন, যাতে আলোচনার জন্য আরও কিছু সময় পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইসলামাবাদে এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেন তিনি সফরে যাচ্ছেন না। অন্যদিকে ইরানও কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা তা স্পষ্ট করে জানায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়, এছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত। এর আগে গত ১৬ এপ্রিল প্রথম দফার আলোচনার পর ২ দেশের মধ্যে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার
থাকার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন। সূত্রগুলোর মতে এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের অবৈধ নির্দেশ না মানার পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি। এজন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়েও মতবিরোধ ছিল ফেলানের। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনার দিকে যখন মুখিয়ে গোটা বিশ্ব, তখন ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার গুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপসি নামের একটি সুপার ট্যাঙ্কার ছিল, যা আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া ছিল 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন সেভিন নামের একটি ছোট ট্যাঙ্কার। 20 লাখ ব্যারেল তেলবাহী আরেকটি বড় ট্যাঙ্কার ডোরেনাকেও আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে ফিরে যেতে বা পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সাময়িক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTIA এ তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড অপরিশোধিত তেলের দামও 3.62% বেড়ে $105.63 ওঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। যুদ্ধবিরতি থাকলেও ভাষার লড়াই যেন থামছেই না, বরং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা হবে। দেশটি বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরও কঠোর ভাষায় বলেছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ও তার সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরও বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত এ অবস্থান বজায় থাকবে। এদিকে এই পরিস্থিতি আপাতত নীরব উত্তেজনা হলেও যে কোনো সময় তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে আগেই, তবে কমেনি রাজনৈতিক উত্তাপ। অন্য দলের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে মূল লড়াই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি BJPর মধ্যে। এদিকে নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে BJP। নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেতৃত্বাধীন BJP এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছেন। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে BJPর কৌশল হিসেবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত BJPর স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন, যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়।
হয়। এদিকে মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই দফায় প্রায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতা আছেন, তেমনি কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। পরবর্তী ধাপের ভোট হবে আগামী 29 এপ্রিল এবং ফল ঘোষণা হবে 4 মে।